বঞ্চিত বগুড়ার ন্যায্য অধিকার পাবে, তবে বিতর্কিত করা যাবে না। 2 দশক পর আজ রংপুরে যাচ্ছেন তারেক রহমান। বিকেলে যোগ দেবেন নির্বাচনী জনসভায়। ফেনীতে চলছে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা। যোগ দিচ্ছেন আমির। এরপর যাবেন নোয়াখালী, লক্ষ্মীপুর ও কুমিল্লায় ভোটের প্রচারে। ছুটির দিন সকাল থেকে নির্বাচনী প্রচারণায় অনেক প্রার্থী। ঢাকা 9 আসনের লড়াই হবে ত্রিমুখী। জয় পরাজয়ে বড় ভূমিকা রাখবে ভাসমান ও তরুণদের ভোট। শিগগিরই নতুন সরকার দায়িত্ব নিলেও বাংলাদেশ ও চীনের সহযোগিতা অব্যাহত থাকবে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে জানিয়েছে শি জিনপিং। যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা ঠেকাতে কূটনৈতিক তৎপরতা জোরদার ইরানের। আজ তুরস্কে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বাংলাদেশ কোন দিকে যাবে তা নির্ধারণ হবে 12 ফেব্রুয়ারি নির্বাচনে। মধ্যরাতে বগুড়ার নির্বাচনী জনসভায় এই মন্তব্য করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। 19 বছর পর পৈতৃক ভিটায় গিয়ে হয়ে পড়েন আবেগাপ্লুত। তার অভিযোগ, গত 17 বছর শুধু বগুড়া নয়, সারা বাংলাদেশই বঞ্চিত ছিল। ক্ষমতায় গেলে দুর্নীতি নির্মূলের অঙ্গীকার করেন তারেক রহমান। শীতের মধ্যরাত, চাঁদের আধো আলো, তখনও লাখো জনতার পদভারে মুখর বগুড়ার আলতাপুরনেসা খেলার মাঠ। 19 বছর পর বাপদাদার ভূমির মাটিতে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান 2006 সালে শেষবার তিনি এসেছিলেন এখানে। বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত এখান থেকেই বেগম খালেদা জিয়া নির্বাচিত হয়েছিলেন সবচেয়ে বেশি ভোটে। এবারও নেতাকর্মীরা চাইছেন তারেক রহমানকে সর্বোচ্চ ভোটে বিজয়ী করতে। রাত 8টায় এই সমাবেশে যোগ দেওয়ার কথা থাকলেও আস্তে আস্তে ঘড়ির কাঁটায় তখন রাত প্রায় 12টা। মঞ্চে হাজির হতেই স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো মাঠ। বক্তব্যের শুরুতে কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়েন বিএনপি চেয়ারম্যান। বলেন, ঘরের মানুষের কাছে কি বলার আছে। তারা হয়তো তখন অনেক ছোট ছিল, হয়তো আমাকে দেখেছে বা দেখে নাই অনেকেই। তারেক রহমান বলেন, সামনে নিছক নির্বাচন নয়, এর মধ্য দিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে কিনা নিতে হবে সে সিদ্ধান্ত। এই নির্বাচনটা শুধু নির্বাচন নয়, এই নির্বাচনকে নিশ্চিত করবে আগামী দিনে এই দেশের মানুষের জবাবদিহিতার মূলক সরকার তৈরি হবে কি হবে না। গত 15-16 বছরে শুধু মেগা প্রজেক্টের নামে লুটপাট হয়েছে জানিয়ে বিএনপি সরকারে গেলে দুর্নীতির টুটি চেপে ধরা হবে বলে অঙ্গীকার করেন তিনি। আমাদের সকলকে সতর্ক থাকতে হবে, যেভাবেই হোক এই দুর্নীতিকে আমাদের টুটি চেপে ধরতে হবে, এই দুর্নীতিকে নিয়ন্ত্রণ করতে হবে এবং দুর্নীতিকে নিয়ন্ত্রণ করার মাধ্যমে আমাদেরকে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। বগুড়া ন্যায্য অধিকার পাবে, কিন্তু তা বাস্তবায়ন করতে গিয়ে যেন অন্যের ন্যায্যতা নষ্ট না হয় সে প্রসঙ্গও তোলেন তারেক রহমান। প্রত্যেকটি বগুড়ার 7টি এলাকায় যতটুকু কাজ আমরা করতে পেরেছিলাম, বাংলাদেশের যে কোনো জেলা থেকে আমরা বেশি কাজ করেছিলাম, যে কোনো জেলা থেকে আমরা ভালো কাজ করেছিলাম। শেষে বগুড়ার বাকি প্রার্থীদেরও পরিচয় করিয়ে দেন বিএনপি চেয়ারম্যান। পৈতৃক ভিটা শেকড়ের টান, মূল কথা দেশের মাটি দেশেই আছে, স্থায়ী ঠিকানায়। এমনই আবেগ ঘন মুহূর্ত বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে ঘিরে। ঘরের ছেলেকে কাছে পেয়ে উচ্ছ্বাস উদ্দীপনার এতটুকু কমতি নেই। তাই তো সবার প্রত্যাশা তারেক রহমানের হাত ধরেই প্রতিষ্ঠা পাবে ও এগিয়ে যাবে আগামীর বাংলাদেশ। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, বগুড়া। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বগুড়াতে অবস্থান করছেন। রংপুরে বিকেলে তার নির্বাচনী জনসভা ও জুলাই শহীদ আবু সাইদের কবর জিয়ারতের কর্মসূচি রয়েছে। এ নিয়ে বিস্তারিত জানাতে বগুড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার, তারেক রহমানের বগুড়ায় কোন কোন কার্যক্রম আছে, কোনো কার্যক্রম আছে কিনা বিস্তারিত জানাবেন।
সঞ্জিদা, প্রথমেই যেটি বলতে চাই, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বগুড়াতে অবস্থান করছেন, নিশ্চয়ই আপনি খবরেই জানাচ্ছিলেন। আর তিনি যে জায়গাটিতে আছেন, একটি স্থানীয় যে হোটেল, সেই হোটেলে তিনি অবস্থান করছেন। আমরা হোটেলে একটু ভেতরে আছি। যে প্রথম যে কথাটি বলতে চাই, আজকে যে তার নির্বাচনী যে কর্মসূচিগুলো রয়েছে, সেটি যদি বলি, রংপুরে তিনি যাবেন, শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন এবং তার নির্বাচনী জনসভা রয়েছে রংপুরে, সেটি বিকেলে আসলে মূলত কর্মসূচিটি। কিন্তু আজকে তিনি এই যে একটি স্থানীয় একটি হোটেলে অবস্থান করছেন, এখানে একটি তার ছোট একটি অনুষ্ঠান আছে। আমি যদি একটু তথ্যটি আপনাকে দিতে চাই, সেটি হচ্ছে যে এখানে স্থানীয় যে প্রতিবন্ধী যারা আছেন, তাদের মধ্যে তিনি হুইল চেয়ার এখানে বিতরণ করবেন এমন একটি অনুষ্ঠান আছে। যদিও একটি অনানুষ্ঠানিক, এটি আগে পূর্ব ঘোষিত কোনো কর্মসূচি ছিল না, কিন্তু আমাদের কাছে এটি একটি তথ্যটি আছে। ঠিক এই মুহূর্তে তিনি এই অনুষ্ঠানে অল্প কিছুক্ষণ পরেই এখানে স্থানীয় প্রতিবন্ধীদের মাঝে তিনি হুইল চেয়ার বিতরণ করবেন এমন একটি তথ্য আছে। আজকে জুমার দিন, নিশ্চয়ই আপনি জানেন। তো জুমার নামাজ আদায় করবেন তিনি এখানেই আশেপাশে কোনো একটি মসজিদে, এই তথ্যটি আমাদের কাছে আছে। মহস্থানগড়ে তিনি যাবেন, সেখানে একটি মাজার জিয়ারত করবেন এমন একটি খবরও আছে। এবং এই অনানুষ্ঠানিক এই যে কার্যক্রমগুলো আছে, এই কার্যক্রমগুলো শেষ করে তিনি তারপরে শেষ করে তিনি রংপুরের উদ্দেশ্যে তিনি রওনা করবেন এমন একটি তথ্য আছে আমাদের কাছে। আমাদের সঙ্গে আমরা আরেকটু তথ্য জানাতে চাই। আমাদের সঙ্গে আমাদের সহকর্মী আছেন বগুড়াতে, আমাদের ডিবিসির আমাদের সহকর্মী। আমি একটু জানতে চাই, মোহন ভাই আছেন আমাদের সঙ্গে, যে মোহন ভাই, একটু জানতে চাই যে তারেক রহমানের যে আজকের যে বগুড়ার যে কর্মসূচি, আমরা একটি আনুষ্ঠানিক কর্মসূচি জানি, এর বাইরে আপনার কাছে কোনো তথ্য আছে কিনা? আজকে যেটুকু জানলাম যে বেলা 11টায়, এখন 11টা বাজে, প্রতিবন্ধীদের মাঝে উনি হুইল চেয়ার বিতরণ করবেন এই নাচ গার্ডেনে, যেখানে উনি অবস্থান করছেন। এরপরে উনি বের হবেন। দুটা তথ্য আমরা জেনেছি যে উনি শহরে যে ওনার যে প্রতিষ্ঠিত মসজিদ, বাইতুর রহমান সেন্টার মসজিদ বলে, ওখানে উনি নামাজ পড়বেন, এই কথা বলা হচ্ছে। আবার কেউ কেউ বলছেন উনি মহাস্থানে নামাজ পড়বেন। আপনারা জানেন যে বেলা 3:30 রংপুরে তার জনসভা রয়েছে। তো এখনও পর্যন্ত আমি একটু আগে জেলা বিএনপির সভাপতির সাথে কথা বলেছি, উনি বলেছেন যে তারা শুনেছেন যে বাইতুল রহমান সেন্টার যে মসজিদ আছে সেখানে নামাজ পড়বেন, কিন্তু নিশ্চিত করা হয়নি, হয়তো তাৎক্ষণিকভাবে জানানো হবে। আপনি জানেন যে বগুড়া খুব তার নিজের এলাকা, হয়তো যদি আগেই বলা হয় তাহলে দেখবেন যে সারা শহর ব্লক হয়ে যাবে। এই জন্য আমার ধারণা হয়তো তথ্যগুলো আগেতে ভাবে বলা হচ্ছে না, টেকনিক্যালি কারণে হয়তো। আরেকটা বিষয় আছে, তিনি তো বগুড়া 6 থেকে নির্বাচন করছেন নিজে, তার পৈতৃক ভিটা হচ্ছে গাবতলীতে। এই সমস্ত এলাকায় তার কোনো অনানুষ্ঠানিক কোনো আসলে কর্মসূচি আছে কিনা, আপনি জানেন কিনা? শুরুতে যখন তার সফরসূচি দেওয়া হয় তখন বলা হয়েছিল যে উনি গাবতলী যাবেন, তার যে দাদার বাড়ি গাবতলী যাবেন, কিন্তু পরবর্তী দেখলাম যে কোনো প্রোগ্রাম রাখা হয়নি। যদিও উনি আজকে রংপুর থেকে আবার বগুড়ায় ফিরবেন, কালকে উনি সিরাজগঞ্জ হয়ে ঢাকার দিকে চলে যাবেন বলা হচ্ছে। তারপরও গাবতলী যাওয়ার কোনো প্রোগ্রাম এখন পর্যন্ত দেওয়া হতে পারে, আনুষ্ঠানিকভাবে উনি যেতে পারেন এরকম ধারণা করা হচ্ছে। নিশ্চয়ই। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। সঞ্জিদা, আপনি শুনছিলেন আমাদের সহকর্মী বগুড়াতে যিনি ডিবিসি নিউজের প্রতিনিধি হিসেবে কাজ করছেন, তিনি জানাচ্ছিলেন কিছু তথ্য যে তারেক রহমান অবস্থান করছেন বগুড়াতে। তো সেই জায়গাতে কিছু অনানুষ্ঠানিক কিছু কার্যক্রম তার রয়েছে, এই বিষয়গুলো রয়েছে। নিশ্চয়ই আপনার মাধ্যমে আমরা দর্শকদেরকে পর্যায়ক্রমে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের আরও কোনো কর্মসূচি কার্যক্রম আছে কিনা নিশ্চয়ই আমরা জানাতে পারবো। সঞ্জিদা। আনোয়ার, ধন্যবাদ আপনাকে। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে চলছে জামায়াতে ইসলামী সমর্থিত 11 দলের নির্বাচনী জনসভা। এতে বক্তব্য রাখবেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সকাল থেকেই জেলার বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে সমাবেশের স্থলে আসতে শুরু করেন জামায়াত সহ 11 দলের নেতাকর্মীরা। এখান থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের নানা ধরনের প্রতিশ্রুতি দেবেন জোট নেতারা। একই সাথে ফেনী জেলার সমসাময়িক সমস্যার কথা তুলে ধরবেন তারা। ফেনী থেকে নোয়াখালী, লক্ষ্মীপুর ও কুমিল্লায় জনসভায় অংশ নেবেন জামায়াতের আমির। দেখছি সকাল 10টায় এখানে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির, এরপর সকাল 11টায় নোয়াখালীতে। ফেনীতে জামায়াতের নির্বাচনী জনসভার খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান আল মামুন। মামুন, নির্বাচনী জনসভায় জামায়াত আমির কখন যোগ দেবেন, বিস্তারিত জানাবেন। প্রতিটি ঘরে ঘরে আপনাদেরকে পৌঁছতে হবে, ভোটারদের কাছে যেতে হবে, জনগণকে উদ্বুদ্ধ করতে হবে। সকলে মিলে ঐক্যবদ্ধভাবে আমরা রিয়েলি একটি সোনার বাংলা গড়ে তুলতে চাই। সঞ্জিদা, ফেনী সরকারি কলেজ মাঠে 11 দলের যে নির্বাচনী
সমাবেশ চলছে, সেই সমাবেশে বেলা 10টায় বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান কথা বলার কথা থাকলেও কিন্তু আমরা দেখেছি 11টা 5 মিনিটে তিনি যেই কলেজ মাঠে যেই কেন্দ্রীয় মঞ্চ করা হয়েছে সেই মঞ্চে এসেছেন এবং কিছুক্ষণ পরেই কিন্তু তিনি এই মঞ্চে জনসমাবেশের উদ্দেশ্যে কথা বলবেন। তিনি এখন মঞ্চে রয়েছেন, এখন কথা বলছেন 11 দলীয় জোটের যারা শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ রয়েছেন তারা কথা বলছেন। তারা বলছেন যে দীর্ঘ 54 বছরের বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে এখন পর্যন্ত বাংলাদেশের মানুষ সঠিকভাবে স্বাধীনতাকে উপভোগ করতে পারেনি। তারা বলছেন যে 2024-এর জুলাই আগস্টের যে আন্দোলন, সেই আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদের পতন হলো, নতুন করে আবারও কেউ ফ্যাসিবাদ হয়ে ওঠার চেষ্টা করছে। এছাড়া বিভিন্ন অভিযোগ তারা করছেন। তারা বলছেন যে নির্বাচনী কাজে বাধা দেওয়ার জন্য বিএনপির পক্ষ থেকে গায়ে পড়ে ঝগড়া বাঁধানো হচ্ছে, এমনটিও তারা বলছেন। মঞ্চের নেতারা বলছেন যে তারা সামনে নির্বাচনকে সুষ্ঠু করার জন্য যত ধরনের প্রয়োজন, যত ধরনের প্রস্তুতির প্রয়োজন সব তারা গ্রহণ করবেন। এই মুহূর্তে বাংলাদেশ জামায়াত ইসলামের আমির কথা বলবেন। আমরা তিনি যে এই সমাবেশের উদ্দেশ্যে কি কথা বলবেন, সমাবেশে কি বার্তা দিবেন সেটা তিনি বলার পরে আমরা জানিয়ে দিতে পারবো। তো এখন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির মঞ্চে এই ফেনী সরকারি কলেজ মাঠের উপস্থিত জনসমাবেশের উদ্দেশ্যে কথা বলবে। আমরা সেখানে সরাসরি যেতে চাচ্ছি। সানজিদা। মামুন, ধন্যবাদ আপনাকে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জিততে ছুটির দিনে সকাল থেকে ভোটারদের কাছে ছুটছেন অনেক প্রার্থী। রাজধানীর বিভিন্ন স্থানে চালাচ্ছেন প্রচারণা। শুক্রবার সকাল থেকে রাজধানীর আফতাবনগর, আনন্দনগর, বৈঠাখালী, পাঁচতলা বাজার, পোস্ট অফিস এলাকায় জনসংযোগ করেন ঢাকা 11 আসনের প্রার্থী এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ভোট চান শাপলাকলি প্রতীকে। নির্বাচিত হলে এলাকার উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি। মানুষ আমাদেরকে ব্যাপকভাবে সমর্থন করছে, ফলে আমরা আশা করব যে 12ই ফেব্রুয়ারি আমরা আকাঙ্ক্ষিত ফলাফল পাবো। মুখিয়ে আছে ভোট দেওয়ার জন্য, পরিবর্তনের জন্য, সংস্কারের জন্য। 12 তারিখ সুষ্ঠু নির্বাচনের জন্য যাতে সবাই ভূমিকা পালন করে এবং গণভোটের কথাটা আমরা পাশাপাশি বলছি। ফেনীতে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। জুলাই জুড়ে আন্দোলন করেছেন, আগস্টের 5 তারিখ ফলাফল নিয়ে ঘরে ফিরেছেন। এখানে মহিপালে 12 জন আমাদের সহযোদ্ধা শাহাদত বরণ করেছে। আমি তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। মহান রবের দরবারে দোয়া করছি আল্লাহ তাআলা তাদেরকে মর্যাদাবান শহীদ হিসাবে কবুল করুন। আমি আরো শ্রদ্ধার সাথে স্মরণ করছি পিতৃভূমি ফেনীর মানুষ, সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। তিনি দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের ব্যাপারে অঙ্গীকারবদ্ধ ছিলেন। আধিপত্যবাদকে তিনি প্রশ্রয় দেয় নাই। এই জায়গায় তাকে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জানাই, অভিনন্দন জানাই। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সবচেয়ে দুর্যোগকালীন কঠিন সময়ে যিনি কেন্দ্রীয় আমিরের দায়িত্ব পালন করেছেন, আমাদের সকলের শ্রদ্ধেয়, আপনাদের অনেকের শিক্ষক জনাব মকবুল আহমদ সাহেব। আল্লাহ তাআলা তার রূহের প্রতি সীমাহীন রাহমা এবং শান্তি বর্ষণ করুন। সম্মানিত ফেনীবাসী, আপনাদের অনেকগুলা সমস্যা আছে। 2-1টা সমস্যা স্বচক্ষে সাক্ষী হওয়ার সুযোগ আমার হয়েছিল। 34 জুলাই বিপ্লবের পরপরই সম্ভবত 12 আগস্ট সীমান্তের ওপার থেকে তেড়ে আসা পানির তুড়ে বাঁধ ভেঙে গোটা ফেনী জেলা সমুদ্রে পরিণত হয়েছিল। পার্শ্ববর্তী নোয়াখালী, লক্ষ্মীপুর এবং কুমিল্লার একটা অংশ এর দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেই সময়টা প্রথম দিনেই ঝুঁকি নিয়ে আমরা এসেছিলাম। গাড়ি চলে না, আমরা হেলিকপ্টার দিয়ে তাড়াতাড়ি আসতে চাইলাম। আবহাওয়ার কারণে হেলিকপ্টার বলল আমরা এই আবহাওয়ায় উড়াল দিতে পারবো না। এখান থেকে বলা হলো আপনি আসবেন না, কারণ
ফেনী পর্যন্ত পৌঁছার কোনো ব্যবস্থা নাই, জায়গায় জায়গায় হাঁটু পানি, কোমর পানি। আমি বললাম, মানুষ কি কিছু চলাচল করে? কয় হ্যাঁ করে। কিভাবে করে? কয় যে কোমর পানি ভাঙ্গা করে। আমি বললাম যে আমিও কোমর পানি ভাঙবো, এবং চেষ্টা করলাম আপনাদের পাশে এসে দাঁড়ানোর। সেদিন আপনাদের দুঃখ দুর্দশা শুধু দেখেছি, আর এই কষ্ট দেখে একটুখানি চোখের পানি ফেলেছি। ওই কয়েক ফুটা পানি বন্যার পানির সাথে মিলিয়ে গেছে। আমি আসি নাই আপনাদের সকল দুঃখ দুর্দশা শেষ করতে, এসেছিলাম আপনাদের দুঃখের সঙ্গী এবং সাক্ষী হতে। ওই সময়টা ভাঙা বাঁধের জায়গায় যেতে পারিনি। এরপরেই আবার যখন অনুকূল সামান্য পরিবেশ এসেছিলাম সেই জায়গাটা দেখার জন্য। ছোট্ট একটি জায়গা, এটি মর্যাদার প্রশ্ন, এটি আমাদের নিরাপত্তার প্রশ্ন। আজকে আমার বড়ই মনে পড়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কৃতি ছাত্র আবরার ফাহাদকে। এই ফেনী নদী নিয়ে দুটি কথা বলেছিল, এই জন্য তাকে জীবন দিতে হয়েছে। ফেনীবাসী, আবরার ফাহাদের রূহকে আপনাদের কাছে রেখে গেলাম। যতদিন ফেনী দুনিয়ায় বেঁচে থাকবে, আমার অনুরোধ থাকবে আপনারা আবরার ফাহিদকে আপনাদের কলিজায়, আপনাদের হৃদয়ে একটু জায়গা দিয়ে রাখবেন। সে আপনাদের কথা বলেছিল, সে দেশের ন্যায্য প্রাপ্যতার কথা বলেছিল। এই জন্য যারা আধিপত্যবাদের দূষর এবং যারা আধিপত্যবাদের দালাল, তারা তাকে সহ্য করতে পারে নাই। শীঘ্রই নতুন সরকার দায়িত্ব নিলেও বাংলাদেশ ও চীনের মধ্যে সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশ চীন পার্টনারশিপ ফোরামের সাথে বৈঠকে এই আশাবাদ ব্যক্ত করেন তিনি। প্রতিনিধি দলে ছিলেন চীনের শীর্ষস্থানীয় শিক্ষাবিদ, বিনিয়োগকারী ও শিল্প খাতের নেতারা, বিশেষ করে বায়োমেডিক্যাল অবকাঠামো, ডিজিটাল ও আইন খাতের প্রতিনিধিরা। প্রতিনিধি দলটি প্রধান উপদেষ্টাকে জানান তারা বাংলাদেশে কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটালাইজেশন বিষয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেছেন এবং বাংলাদেশের তরুণদের প্রতিভা ও সম্ভাবনার প্রশংসা করেন। বৈঠকে ডক্টর ইউনূস চীনের সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্কের কথা স্মরণ করেন, যা মাইক্রো ক্রেডিট আন্দোলনের মধ্য দিয়ে শুরু হয়েছিল। এছাড়া অন্তর্বর্তীকালীন সরকারের অগ্রাধিকারগুলি তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, এখনও শীর্ষ উদ্বেগের বিষয় স্বাস্থ্য। তিনি ঔষধ খাতে সামাজিক ব্যবসায়িক মডেলের প্রয়োজনীয়তার উপরও জোর দেন। যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হামলা ঠেকাতে কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে ইরান। এই লক্ষ্যেই দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি আজ তুরস্কের রাজধানী আঙ্কারায় যাচ্ছেন। এই সফরে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী সহ শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তার। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সামরিক ও রাজনৈতিক উত্তেজনা নতুন করে বেড়েছে। পারমাণবিক কর্মসূচি, আঞ্চলিক প্রভাব বিস্তার এবং নিষেধাজ্ঞা ইস্যুকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্ক আবারও সংঘাতমুখী হয়ে উঠেছে। এমন পরিস্থিতিতে মধ্যস্থতাকারী হিসেবে তুর্কি কূটনীতিকরা ইরানকে সতর্ক করে বলছে, পারমাণবিক কর্মসূচি নিয়ে ছাড় না দিলে বড় ধরনের সংঘাত এড়ানো কঠিন হতে পারে। এ বিষয়ে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী সহ শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করতে আজ আঙ্কারা যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এদিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের মধ্যে একটি ভিডিও কনফারেন্সের প্রস্তাব দিয়েছেন। তবে এক দশকেরও বেশি সময় ধরে সরাসরি আলোচনায় না বসা ইরানের জন্য বিষয়টি সংবেদনশীল বলে ধারণা করা হচ্ছে। পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থানের কারণে। ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সময় দ্রুত ফুরিয়ে আসছে এবং হামলা হলে তা হবে ব্যাপক ও ভয়াবহ। তবে বৃহস্পতিবার রাতে ট্রাম্প জানান তিনি ইরানের সঙ্গে কথা বলার পরিকল্পনা করছেন। যদিও একই সঙ্গে ইরান অভিমুখে শক্তিশালী নৌবহর পাঠানোর কথাও উল্লেখ করেন তিনি। ইরানও তাদের পাল্টা প্রস্তুতির কথা জানিয়েছে। তাই বিশ্লেষকদের মতে তুরস্কের এই আলোচনা ব্যর্থ হলে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে বড় ধরনের সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। হুমায়রা ইরা,
ডিবিসি নিউজ ডেস্ক। কিউবার কাছে তেল সরবরাহ বা বিক্রি করছে এমন দেশগুলোর পণ্যের ওপর শুল্ক আরোপের পরিকল্পনা করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ লক্ষ্যে বৃহস্পতিবার একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন তিনি। ট্রাম্প প্রশাসনের দাবি এই পদক্ষেপ কিউবার সরকারের প্রতি চাপ সৃষ্টি করে মার্কিন জাতীয় নিরাপত্তা ও নীতি রক্ষা করবে। এখন পর্যন্ত শুল্কের হার নির্ধারিত হয়নি। এ বিষয়ে প্রশাসন পরে বিস্তারিত ঘোষণা করবে বলে উল্লেখ করেছে বার্তা সংস্থা এপি। ট্রাম্পের এই পদক্ষেপের ফলে চাপ আরও বাড়বে দীর্ঘদিনের জ্বালানি সংকট ও অর্থনৈতিক সমস্যায় জর্জরিত কিউবায়। ইতোমধ্যে শহরে দীর্ঘ লাইন পড়েছে জ্বালানির জন্য। অনিশ্চয়তায় ভুগছে বাসিন্দারা। বিশেষজ্ঞরা বলছেন ট্রাম্পের শুল্ক নীতি কিউবার পরিস্থিতি আরও গুরুতর করতে পারে। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।